শেষমেশ এসে এই তৃতীয় ওয়ানডেটা জিতে সিরিজ জয়টা কমপ্লিট করা গেল এবং পাকিস্তানের সাথে আমাদের যে উইনিং স্ট্রিকটা চলছে এই উইনিং স্ট্রিকটা চলতেই থাকবে এটাই আশা করা যায়। কেন বলছি, কারণ সেই যে প্রত্যেকটা ফরম্যাটে টি-20, ওডিআই এবং টেস্ট আমরা কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে শেষ যে কয়বার মুখোমুখি হয়েছি সেই কয়বারই সিরিজ জিতেছি। সো এই তৃতীয় ওয়ানডেটা জিতে ওই সার্কেলটা ফিল আপ করাটাও একটা লক্ষ্য ছিল অবশ্যই। হয়তো অনেকেরই মনে না থাকার কথা, বাট স্টিল সেটা একটা। বাট তার চাইতে বড় যে স্বস্তিটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে। অর্থাৎ আমরা 10 থেকে অফিসিয়ালি সেই র্যাঙ্কিংটাতে 9 এর মধ্যে চলে আসলাম, অর্থাৎ নাম্বার 9 পজিশনে চলে আসলাম, সিকিউর করতে পারলাম সেই জায়গাটা। সো পাকিস্তানের সাথে এই জয়টা অনেক দিক দিয়েই অনেক তৃপ্তি দিয়েছে ডেফিনেটলি। এবং পুরো সিরিজ জুড়েই আমরা যেরকম আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে গিয়েছি, প্রথম ম্যাচে জয়, তারপরে হার, এবং তারপর সিরিজ নির্ধারণী এই ম্যাচটাতে এসে জয়। সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের ক্রিকেটে যে বলছিলাম যে নতুন করে শুরু করা, স্পেশালি ওডিআইতে, বিকজ ওডিআইতে আমাদের অবস্থা খুব একটা ভালো না, সেই নতুন শুরুটা আমরা অ্যাটলিস্ট মিরপুরের এই নতুন পিচে বেশ ভালো মতোই শুরু করতে পেরেছি বলে আমি অ্যাটলিস্ট মনে করি। সো হোয়াট দ্য পিচে চলেন আলোচনা করি একটু আপনাদের সাথে যে কোন কোন জায়গাটাতে বেসিক্যালি বাংলাদেশ উন্নতির ছাপ দেখিয়েছে তৃতীয় ওডিআইটাতে, সেটা নিয়ে। প্রথমেই যদি আসি সেটা হচ্ছে তানজিদ তামিমের ব্যাটিং। গত ম্যাচে তিনি খুব একটা ভালো করতে পারেননি ডেফিনেটলি। সেই রানটাকে বড় করতে পারেননি, একদম শুরুতে আউট হয়ে গেছেন। প্রথম ওয়ানডে সেই দুর্দান্ত 50-র পরে কথা হচ্ছিল তাকে নিয়ে অনেকটা, এবং সেই কথাটা অবশ্য এখনো আছে তাকে নিয়ে, যে রান চেজিং এর ক্ষেত্রে তানজিদ তামিমের এই অ্যাপ্রোচটা আমরা মিস করি সবসময়। সো সেই অ্যাপ্রোচ নিয়ে তানজিদ তামিম ডেফিনেটলি কাজ করবেন, বাট হ্যাটস অফ টু দিস ইনিংস আমি বলবো। প্রথম থেকেই তিনি কিন্তু একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে মাঠে নেমেছিলেন যে তিনি প্রথম থেকেই বোলারদেরকে ডমিনেট করে তার ইনিংসটা খেলবেন। দেখুন, ওডিআইতে কিন্তু পেসারদের বা বোলারদেরকে সামগ্রিকভাবে ডমিনেট করা মানে আপনি সবসময় 4-6 মেরেই ডমিনেট করবেন তা নয়, প্রচুর সিঙ্গলস বের করতে হয়। বিকজ 300 বলের একটা খেলাতে আপনি যদি অ্যাটলিস্ট 100 থেকে 150টা বল আপনি সিঙ্গলস ডাবলসের উপরে দ্রুত বের করতে পারেন, তাহলে কিন্তু অ্যাটলিস্ট সেখান থেকে আপনার অলরেডি 200 রান চলে আসে। সো তানজিদ তামিম সেই পাওয়ার হিটিং এর কাজটাও করছিলেন এবং রানগুলো নিচ্ছিলেন খুব ভালো মতো। প্রবলেমটা হচ্ছে অপর পাশের সঙ্গীতার সাইফ হাসানকে নিয়ে। দেখুন, সাইফ টি-20 সেট আপে যেরকম সফল হয়ে এসেছে, ওডিআইতেও যে সেরকম সফল হবেন সেরকম কিন্তু না। আমরা ভারতের সূর্যকুমার যাদবের এক্সাম্পলটা খুব ভালো মতোই দিতে পারি এই জায়গাটাতে, যে সূর্যার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস টি-20 ব্যাটার কিন্তু ওডিআইতে এসে খাবি খেয়ে গেছেন, এবং ওডিআইতে তাকে দিয়ে ভারত অনেক চেষ্টা করেছিল, বাট শেষ পর্যন্ত সেই প্রজেক্ট থেকে সরে আসতে হয়েছে ভারতকে। সো এই যে প্রত্যেকটা ফরম্যাট ওয়াইজ প্লেয়ার তৈরি করা, এই জিনিসটাই কিন্তু খুব বেশি প্রয়োজন, এবং সেই ফরম্যাট অনুযায়ী এবং প্রস্তুতি অনুযায়ী আপনি সেই ব্যাটারকে একটা মেসেজ দেবেন, কিংবা তার সেই টেকনিকগুলো নিয়ে কাজ করবেন যে আপনি শুধুমাত্র এই ফরম্যাটটাতে ফোকাস করেন। আই গেস সাইফকে নিয়ে সেই চিন্তাটা করার সময় চলে এসেছে যে তোমাকে আমরা এই টি-20 ফরম্যাটের জন্যই স্পেশালি ভাবছি। সো ফোকাস অন টি-20 ফরম্যাট, ওই স্কিলটা ভালো মতো ডেভেলপ করো, আরো তারপরটা পরে দেখা যাবে। বাট টি-20তে তুমি আমাদের এই পজিশনে একদমই বাধা ধরা একজন প্লেয়ার হবে। সো সেই ক্ষেত্রে হয়তো সাইফের জন্য আরো একটু ইজি হতে পারে। কামিং ব্যাক টু মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডার, এই জায়গাটাতে বাংলাদেশ ভুগে এসেছে ওডিআইতে এবং ভুগে চলেছে এখন পর্যন্ত। নাজমুল শান্ত মানে একদমই অফ ফর্ম, অফ ফর্মের চাইতেও অফ ফর্ম। তার জোনে যেই বলগুলো বেসিক্যালি দেওয়া হয় অফ স্টাম্পের বাইরে একটু করিডোরে উইথ ক্রিয়েট করে, কিংবা একটু খাটো লেন্থের বল লেগ স্টাম্প বরাবর পুল করার জন্য, সেই জায়গাটা তিনি কিন্তু অনেক অনেক বেশি স্ট্রং, এবং সেখানেই তিনি এক্সপেক্ট করে বসেন সব বল আসবে এবং তাকে ওই জায়গাতে বল করা হবে। বাট ইয়েট অ্যানাদার টাইম তিনি আবারও সেই সেম ট্র্যাপেই আউট হয়েছেন। রাউফের বলটাকে যেভাবে ভেতরের দিকে তিনি ঢুকিয়েছিলেন, রাউফ বলটা, সেই বলটা লাইন লেন্থ টোটালি মিস করে ইনকামিং ডেলিভারিতে অ্যারাউন্ড দ্য উইকেটে একজন পেসারের বলে আউট হয়ে গেছেন। যখনই শান্ত এসেছেন তখনই কিন্তু শাহিন শাহ আফ্রিদি পেসারদেরকে ডিপ্লয় করেছেন সেখানে। সো দিনের আলোর মতো পরিষ্কার যে নাজমুল শান্তর কই কাজ করা উচিত। তারপরে যদি মুভিং ফরওয়ার্ড টু লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়, লিটনের স্মার্টনেসটা আমরা দেখেছি একদম ম্যাচের শেষ দিকে, সেটা নিয়ে কথা বলার কিছু নেই। বাট ব্যাটিং অ্যাপ্রোচ, ওই যে আমরা বলছি যে 37 ওভারে 200 হয়ে যাওয়ার পরে হাতে 7 উইকেট রেখে আমরা কেন সেই 200টাকে 320-30-এ কনভার্ট করতে পারলাম না শেষ 13 ওভারে।
অন এ গিভেন ডে, অন ফর এ গিভেন টিম, যে কোনো সময় এই স্কোরটা 330 হয়। বাট কথা হচ্ছে যে সেই সকল টিম এই 330 করার জন্য একটা স্কিল ডেভেলপ করেছে। আমাদের কি সেই স্কিলড ব্যাটার বা সেই পজিশনের জন্য বানানো ব্যাটার আছে যারা কিনা এসে আমার এই 37 ওভার 200 স্কোরটাকে 330 করে দেবে? উত্তর কিন্তু নেই। সো পার্টিকুলার কোনো ব্যাটারকে মানে আক্রমণ করার জন্য কিংবা সমালোচনা করার জন্য আমরা সমালোচনা করে ফেলি হয়তো, বাট লিটন কুমার দাস কি ওই সিচুয়েশনটার জন্য একজন আইডিয়াল ব্যাটার? তাওহিদ হৃদয় কি এই সিচুয়েশনের জন্য একজন আইডিয়াল ব্যাটার? দুজনেই কিন্তু ইনিংস বিল্ড আপ করতে পছন্দ করেন, ধরে খেলতে পছন্দ করেন। ইভেন আফিফ ধ্রুবকেও আমি সেই একই কথা বলবো। তিনিও কিন্তু ওই একদমই ঝড়ে একটা ইনিংস খেলার জন্য তৈরি হননি। তাকেও কিন্তু একটু সময় দিতে হয় ক্রিজে, এবং সেই সময়টা তিনি পার করে তারপর তিনি দেওয়ার চেষ্টা করেন। আই এম টকিং অ্যাবাউট অন দ্য বেসিস অফ হিজ লাস্ট বিএসএল, বিসিএল কিংবা অন্যান্য ঘরোয়া লিগের পারফরমেন্সগুলো, যেখানে তিনি হরহামেশাই 4 নম্বরের পজিশনে ব্যাটিং করেন, ইনিংসটা বিল্ড আপ করে করে তারপরে আগান সেখানে। সেই জায়গাটাতে আমাদের নাম্বার 4, 5, 6, ইভেন 7 আমি রিশাদকেও আগে নামিয়েছি আফিফের। মেসেজটা একদম ক্লিয়ার ছিল যে রিশাদ গিয়ে স্লগ করবেন, বাট রিশাদও যে স্লগ করবেন এই প্র্যাকটিসটা তার কোথায় হয়েছে রিসেন্টলি? প্র্যাকটিসটা কিন্তু কোথাও হয়নি। ওডিআই সেট আপের মধ্যে কিন্তু রিশাদ এই প্র্যাকটিসটা করেননি। ইভেন টি-20তেও তিনি এই সুযোগটা পাননি কখনো ব্যাটিং করার এরকম অর্ডারে বা এরকম সিচুয়েশনে, ম্যাচ সিচুয়েশনে। সো আমরা যতই বলি যে আমাদের এই ব্যাটাররা বিফল হয়েছেন, এই রানটাকে 330 করতে পারেননি, বাট ওয়্যার ইজ দ্য প্র্যাকটিস? প্র্যাকটিসটাই কিন্তু নেই। সো এইখান থেকে আমরা যে 290 করতে পেরেছি এটাও কিন্তু বেশ সম্মানজনক একটা স্কোর, কম্পিটিটিভ একটা স্কোর ডেফিনেটলি, যেটা পাকিস্তানের গিয়ে শেষ পর্যন্ত ঘাটতি হয়েছে। নাহিদ রানা তাসকিন দুর্দান্ত একটা পেয়ার হয়ে উঠছেন, পেস পেয়ার, গতি যাদের শেষ কথা, এবং তাসকিনের তুনে আরো সেই অস্ত্র আছে। তিনি যেই স্লোয়ারটা দিয়ে সালমান আলী আঘাকে আউট করেছেন, সেই স্লোয়ারটা না দিয়ে উইকেটটা বের করলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো সেখানে। তারপরে যদি বলি আমি মুস্তাফিজের কথা, সিংহ হৃদয় আমি যেটাকে বলবো, যে তিনি পায়ে এত বাজেভাবে আঘাত পাওয়ার পরেও শেষ বলটা করতে এসেছেন এবং হারিস রৌফের উইকেটটা বের করে দিয়ে গেছেন বাংলাদেশকে। সো তার দ্রুত রিকভারির জন্য ডেফিনেটলি শুভকামনা। সামনে তার পিএসএল আছে, দি 100-এ তিনি ডাক পেয়েছেন। সো সেই ফ্র্যাঞ্চাইজি লিগ প্লাস বাংলাদেশের যেই ব্যস্ততা থাকবে এই পুরো ক্যালেন্ডার সিজনেই, সো সেখানেও মুস্তাফিজকে ফিট এবং একদম রিদমে পাওয়াটা খুব বেশি জরুরি। স্মার্টনেসের কথা বলছিলাম লিটনের, ইয়াস, ট্রামেন্ডাস স্মার্টনেস। আমরা জানি যে ওডিআইতে কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইনফ্যাক্ট ওয়াইডের জন্য থার্ড আম্পায়ার কাছে ডিসিশন রিভিউ নেওয়ার মতো কিছু নেই। সেখানে মানে লিটন কুমার দাস কিপারই যেহেতু সবচেয়ে বেশি ভালো মতো শুনবেন যে বল ব্যাটে টাচ করেছেন কিনা, তো তিনি সেই কনফিডেন্সের উপর ভর করে মিরাজকে গিয়ে বলেছেন যে রিভিউটা নিতে এলবিডব্লিউ এর জন্য। দ্যাট ওয়াজ আ স্মার্ট মুভ, বিকজ 2 বলে 12 সেখান থেকে 2 বলে 11 কুড হ্যাভ বিন another story, a different story on a given day, বাট সেখান থেকে 1 বলে 12 রান হয়ে যাওয়াটা ম্যাচটা কিন্তু একদমই বের করে দেয় পাকিস্তানের হাত থেকে। সো লিটনের এই স্মার্টনেস গুলো সামনে আরো কাজে লাগবে, এবং তিনি যে বেশি বেশি ক্রিকেটিং ব্রেইনটাকে আরো বেশি শানিত করেছেন এটা কিন্তু তার প্রমাণ একটা, ওয়ান অফ দ্য বিগ বিগ প্রুফ। সো লিটনের ব্যাটিং অর্ডারটাও ঠিক করা হোক, শান্তকে নিয়েও কাজ করা হোক। সো এই ছোট ছোট জিনিসগুলো ফাইন টিউন করলে, বা ওই যে 4, 5, 6, 7 এই পজিশনগুলোতে, বা অ্যাটলিস্ট 5 থেকে 7 এই 3টা পজিশনে 3টা মারকুটে ব্যাটার ডেভেলপ করা, এই জায়গাগুলো বাদ দিলে আমি বলবো পাকিস্তানের সাথে এই ওয়ানডেটা মানে শেষ ওয়ানডেটা এবং এন্টায়ারলি সিরিজটা বাংলাদেশের খুবই ভালো গেছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট সেকেন্ড ম্যাচ কোলাপস ডেফিনেটলি। সো আমি শুরুতে বলছিলাম ভিডিওর যে শেষ মুখোমুখি দেখায় পাকিস্তানের বিপক্ষে আমরা 3টা ফরম্যাটেই জয়লাভ করেছি। ওডিআইতে আমরা এই যে সার্কেল ফিল আপ করলাম 2025-এ 2-1 ব্যবধানে জিতে, টি-20তে আমরা ঘরের মাটিতে তাদেরকে সিরিজ হারিয়েছি 2-1 ব্যবধানে, এবং সর্বশেষ যেবার টেস্টে দেখা হয়েছিল 2024 সালে সেখানেও কিন্তু আমরা 2-0 ব্যবধানে সিরিজ জিতেছিলাম। সো সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। সো হোপফুলি সেই সার্কেলটা ঘুরে আবার সেই টেস্ট সিরিজটা জয়ের মধ্য দিয়েই শুরু হবে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাটা। বাট তার আগে উপভোগ করারই কথা এই ওয়ানডের জয়টা, এই সিরিজ জয়টা, যেটা র্যাঙ্কিং এ আমাদের একটা লাফ দিতে, ছোট্ট লাফ দিতে খুবই বড় একটা কার্যকরী ভূমিকা রেখেছে। আপনারা আপনাদের কমেন্ট করে জানিয়ে দেবেন মতামতটা, কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের তৃতীয় ওয়ানডেতে এবং পুরো ওয়ানডে সিরিজেই। পুরো ওয়ানডে সিরিজের ময়নাতদন্ত নিয়ে আমি চলে আসবো ডেফিনেটলি আরো ভিডিও নিয়ে। সো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হোয়াট দ্য পিচে।